তো আমি যখন ফোন দেখি তখন ও যে আর লিখছে, মনে করো এখানে 3টা ওয়ার্ডের এখানে লেখা মনে করো বাবদ, হ্যাঁ, তো ও দ, হ্যাঁ, বয়ে আকার হয়ে গেছে, ও আবার এই বয়াকার বটা কেটে দিছে, আকারটা কেটে দিছে, মানে একটা মাঝখানে কেটেছে। এটা কখনো মার্ক দেয় টিচাররা? বলো, তোমরা লেখার শিখবা না, ধরন শিখবা না, কিভাবে কাটাকাটি হয়? কাটবা, এক টানে কাটবা। তোমার হচ্ছে তুমি যদি একটা ওয়ার্ডের মধ্যে আবার ওইখানেই লেখো তাহলে তো হবে না, পুরো ওয়ার্ডটা একটা এইভাবে লিখতে হয়। কাটাকাটি করলে কখনো টিচার, হ্যাঁ তোমারই, ওইটা তোমারই দেখেছিলাম, কিন্তু এখন না, হোমওয়ার্কে দেখেছিলাম। আচ্ছা, আজকে আমাদের দ্বিতীয় অধ্যায়ের নাম কি বলো তো তোমরা? গাণিতিক বাক্য। গাণিতিক বাক্য। আচ্ছা, আমরা আজকে কি কোন অধ্যায় শিখবো? গাণিতিক বাক্য। মাথা ঘুরবে, তুমি বসে পড়ো, শিখবে। মিস, আপনার কথা শোনা যায় না। কথা শোনা যায় না? না দেখতে পাচ্ছ? জি মিস। আমি কি করছি? বাক্য দেখো, বাংলাতে পড়েছি তাই না? বাংলাতে আমরা বাক্য পড়েছি, বলো। ইয়েস মিস। আচ্ছা, এবার হচ্ছে ইংরেজিতেও আমরা সেন্টেন্স পড়েছি তাই না? এখন বাংলাতে বাক্য পড়েছি, ইংরেজিতে হচ্ছে সেন্টেন্স পড়েছি। এখন আমাদের কি আসছে? তো আমরা যেটা বলছিলাম যে বাক্য মানে সুন্দর মতো যখন মনের ভাব প্রকাশ করবে সেটাকে কি বলবো আমরা? বাক্য। তো গণিতেও বাক্য আছে, আমরা ইংরেজিতে বাক্য পড়েছি, তারপর হচ্ছে বাংলাতে বাক্য পড়েছি, এবার আমরা পড়বো গণিতে বাক্য, সেটাকে আমরা বলবো গাণিতিক বাক্য, ঠিক আছে? তো গাণিতিক বাক্যটা কেমন হয়? গাণিতিকের যেই তথ্যগুলা দেওয়া থাকে, হ্যাঁ, মনে করো হচ্ছে একজন প্রতি মাসে একজন, মনে করো এরকম যে তুমি প্রতি মাসে 3টা কলম শেষ করো লিখতে লিখতে, ঠিক আছে? হ্যাঁ, প্রতি মাসে, তাহলে 12 মাসে কয়টি কলম শেষ করবে? এরকম যে তথ্যগুলা দেওয়া থাকে, বুঝতে পেরেছো আমার কথা? যে মনে করো তুমি পড়াশোনা করো যেহেতু, তো প্রতি মাসে তোমার 3টি পেন শেষ হয়, তাহলে 12 মাসে কয়টি পেন শেষ হবে? এরকম যে তথ্যগুলা দেওয়া থাকে সেগুলা আমরা সুন্দর মতো বাক্যে প্রকাশ যখন করব, মানে বাক্যে প্রকাশ করব, তো বাক্যে কিভাবে প্রকাশ করব সেটা আমরা দেখব, তখন সেটাকে আমরা কি বলবো? গাণিতিক বাক্য। বুঝতে পেরেছো? তো এখন এই যে গাণিতিক বাক্য হচ্ছে প্রকাশ করার আগে আমাদের কিছু জানতে হবে, যেমন মনে করো আমি যেটা বলছি সেটা মনোযোগ দিয়ে একটু শোনো, তাহলেই হবে। যেমন মনে করো আমরা ইংরেজিতে ওয়ার্ড শিখেছি, বাক্য শেখার আগে কি শিখেছি? লেটার, তাই না? কি শিখেছি বলো? লেটার। আচ্ছা, এরপরে শিখেছি ওয়ার্ড, তাই না? তো সেম আমাদের গাণিতিক বাক্য যদি বানাতে যাই, গাণিতিক বাক্য যখন বানাতে যাব তখন আমাদের কিছু হচ্ছে সাইন জানা লাগবে। সাইন গুলা কি? প্রক্রিয়া চিহ্ন। সেগুলোকে কি বলি আমরা? প্রক্রিয়া চিহ্ন, ঠিক আছে? তো প্রক্রিয়া চিহ্ন কয়টি?
এই যে এখানে আছে, আমি আগে একটু আলোচনা করি তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। প্রক্রিয়া চিহ্ন হচ্ছে 4টি। কয়টি? 4টি। আমার সাথে 4টি। কি কি? যোগ, বিয়োগ আর গুণ, বিয়োগ, ভাগ। গুণ, তোমাদের ভাগ। বলে দেখলাম না? হ্যাঁ, দেখো তুমি, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এগুলা কি? প্রক্রিয়া চিহ্ন। বুঝছো? আচ্ছা, এরপরে আর কিছু আছে মানে মানে সম্পর্ক স্থাপনের জন্য কিছু চিহ্ন থাকে। মানে তোমরা এমনি মাথায় রাখবা যে বাক্যটা কিভাবে হয়, গাণিতিক বাক্যটা কিভাবে হয়, আর হচ্ছে প্রক্রিয়া চিহ্নটা কি। গাণিতিক বাক্য কিভাবে হয়? যখন কোনো মানে কোন একটা উম, সংখ্যার ভিত্তিতে কোনো তথ্য থাকে, সেটাকে আমরা আহ মানে সুন্দর করে ছোট আকারে যখন প্রকাশ করব, সেটা আমাদের গাণিতিক বাক্য হিসেবে গ্রান্টেড হবে। আর এই বাক্যে প্রকাশ করতে গেলে আমাদের কয়েকটা প্রক্রিয়া চিহ্ন লাগবে। ঠিক আছে? সেটা কি? 4টি। কয়টি প্রক্রিয়া চিহ্ন? তোমরা এটা লিখেও নিতে পারো। 4টি। যোগ, বিয়োগ আর গুণ আর ভাগ। এখন এই 4টি হচ্ছে প্রক্রিয়া চিহ্ন। তবে এই গাণিতিক বাক্যের সম্পর্ক স্থাপনের জন্য আমাদের আরো কিছু চিহ্ন লাগে। সেগুলা হচ্ছে এই যে ইকুয়াল মানে সমান চিহ্ন, বিগ আর শর্ট মানে ছোট বড় চিহ্ন, তারপরে এই যে অনেকে চেনো কিনা, এগুলো তোমরা বড় হিসেবে চিনবা, বড় যখন হবা তখন শিখবা। মানে সর্বসম থাকে, হ্যাঁ, ত্রিভুজ থাকে, ত্রিভুজেরও একটা চিহ্ন আছে এই যে এরকম, তারপর লম্বের চিহ্ন আছে এমন, ঠিক আছে, তারপর সমকোণী ত্রিভুজের চিহ্ন আছে। এগুলো হচ্ছে সম্পর্ক স্থাপনের জন্য লাগে। তো আমাদের প্রক্রিয়া চিহ্ন আর সম্পর্ক স্থাপন আর গাণিতিক বাক্য, এগুলা নিয়ে হচ্ছে তোমাদের আর কি কোনো কোশ্চেন আছে? আচ্ছা, সবাই কি ক্লাস মনোযোগ দিয়ে পড়ছো? আর তারপর হচ্ছে তাহিম, তোমরা রেসপন্স করো না কেন? তো তাহলে আমরা কি শিখলাম? গাণিতিক বাক্য আর গাণিতিক বাক্যে যেগুলা ব্যবহার করা হয় সেগুলা দেখলাম। এখন আমরা পড়ি, বই পড়ি, পড়তে পড়তে আমরা দেখি, এর ডিটেলস দেখি। ঠিক আছে? তো প্রথমে দেখো লেখা আছে একটা কোশ্চেন, বলছে 48টি লিচু কয়েকজন শিক্ষার্থীর মাঝে সমানভাবে ভাগ করে দেওয়া হলো। কয়টি লিচু? 48টি। আচ্ছা, যাতে প্রত্যেকে 8টি করে লিচু পায়। প্রত্যেকে 8টি করে লিচু পায়। এখানে দেখো কোনো কয়জন স্টুডেন্ট সেটা বলেনি। কি বলছে? কয়জন স্টুডেন্ট সেটা বলেনি, কিন্তু তোমার লিচুর সংখ্যা আছে এবং কয়টি করে একজন লিচু পাবে সেটার সংখ্যা দেওয়া আছে। তো তাহলে 1 নম্বর কোশ্চেনে বলছে শিক্ষার্থীর সংখ্যাকে ক ধরে গাণিতিক বাক্যটি লিখো। ঠিক আছে? শিক্ষার্থীর সংখ্যাকে কি ধরতে বলছে? ক। তো কটা কি? ক কেন আসছে? ক হচ্ছে অজানা রাশি। হ্যাঁ, আমরা যেমন প্রত্যেকটা বাক্যে, ইংরেজি বাক্যে, বাংলা বাক্যে এখানে কোনো অজানা রাশি ছিল না, কিন্তু আমরা যেহেতু গণিত করছি, এখানে কিছু অজানা রাশি থাকবে, সেটাকে আমরা বিভিন্ন ভাবে প্রকাশ করতে পারি। কখনো ক দিয়ে প্রকাশ করব, কখনো এক্স দিব। হ্যাঁ, যখন আমরা একটু বড় হব তখন এক্স দিয়ে প্রকাশ করব। আবার কখনো হচ্ছে ক দিয়ে, খ দিয়ে, মানে তোমার ইচ্ছা মতো। মানে ক দিয়ে সাধারণত, খ দিয়ে, এই সংখ্যাগুলা দিয়ে তোমাদের এজের বাচ্চারা এগুলা করে। মানে তোমরা যেহেতু ক্লাস 5-এ 6-এ যখন যাবা তখন এক্স ধরতে পারবা, এখনো এক্স ধরতে পারবা, সমস্যা নাই। তো ক, এক্স এগুলা কি আমাদের অজানা রাশি হিসেবে আমরা ধরবো। তো প্রথমে বলছে শিক্ষার্থীর সংখ্যা ক ধরে গাণিতিক বাক্যটি লিখো। এবার 2 নাম্বার প্রশ্ন কি বলছে? ক এর মান নির্ণয় করো। এখানে কয়টি প্রশ্ন? একটা গাণিতিক বাক্য লিখতে বলছে, যেটা এখানে হচ্ছে, এখানে যে তথ্যটা দেওয়া আছে সেই তথ্যের সাথে মিল রেখে আমরা গাণিতিক বাক্য লিখবো আর ক এর মান নির্ণয় করব। আচ্ছা, তাহলে ক হচ্ছে কি? ক হলো শিক্ষার্থীর সংখ্যা। তাহলে 48টি আমাদের লিচু আছে আর ক শিক্ষার্থীর সংখ্যা, তাহলে আমাদের শিক্ষার্থীর সংখ্যা কতজন এটা বের করতে হবে। আর লিচু প্রত্যেকজন কত করে পাবে? 8টি করে পাবে, তাই না? তো এখানে দেখো লেখা আছে গাণিতিক বাক্যটি হচ্ছে 48 ভাগ ক সমান 8। আচ্ছা, এইভাবে না লিখেও আমরা এভাবে লিখতে পারি, 48 ভাগ 8 সমান ক। হবে না? হবে কি? বলো, আমি কি লিখলাম? আচ্ছা, হবে। কারণ এখানে 48কে আমি যখন 8 দিয়ে ভাগ করব 6 হবে, তাই না? 6 আসতে 48, তাহলে 6 জন আমাদের শিক্ষার্থী কয়জন? 6 জন। তো এটা ডাইরেক্ট বেরোয় যাচ্ছে, কিন্তু ওরা কি করছে? 48কে 6 জন দিয়ে ভাগ করে তখন 8 বসাইছে। ঠিক আছে?
তো এখানে দেখো বলছে যে হচ্ছে এখন এখানে কয়ের মান যখন বের করবা আমরা এই যে এখানে যখন শিক্ষার্থীর সংখ্যা বের করব তখন এখান থেকে আমরা দেখলেই বুঝতে পারছি যে যতটা লিচু আছে আর যত সংখ্যক মানে যত সংখ্যা পাবে মানে জয়টা করে পাবে সেটা দিয়ে ভাগ দিলে আমাদের শিক্ষার্থীর সংখ্যা বেরোবে। এটা আমরা কোথায় শিখছি? আগের চ্যাপ্টারে শিখছি, তাই না? কিন্তু এখানে হচ্ছে তোমার একটু উল্টা করে লেখা আছে। তো এই সমাধানটা করতে হবে আগের যে ভাজ্য ভাজকের যে সূত্র ছিল ওইটা কি তোমাদের মনে আছে? Yes, miss. আচ্ছা, তাহলে বলো তো সূত্রটা। রিহাম যাও, ভাজ্যের সূত্রটা বলো। ভাজ্যের সূত্রটা হ্যাঁ হ্যাঁ, ভাজ্যের ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। আচ্ছা, এখানে ভাজককে, সমান ভাজ্য। আচ্ছা এখানে ভাজককে কোথায় মানে? এই যে এই গাণিতিক বাক্যে ভাজককে, ভাজক ভাজক ক। ভাজক ক, তাই না? Yes, আচ্ছা, miss. ভাজক হচ্ছে ক। আচ্ছা, ভাজক গুণ কি? ভাগফল, তাই তো? Yes. আচ্ছা, তাহলে 8 যোগ ভাগশেষ। ভাগশেষ নাই তাই কি দিব? 0। আর এখানে ভাজ্য কত? 48। এখন দেখো এই যে 0 এটা তো আমার ভাবার দরকার নাই। ভাবার দরকার আছে? ভাবার দরকার নাই। তাহলে এখানে বা দিয়ে লিখবা ক সমান ক ইকুয়াল 48। এখানে গুণ আছে, অপর পাশে গেলে কি হবে? ভাগ হবে। অপর পাশে গেলে কি হবে? ভাগ হবে। এটা মাথায় রাখবা। যে কোনো হচ্ছে সমানের এক পাশে যদি যোগ থাকে অপর পাশে গেলে বিয়োগ, বিয়োগ থাকলে অপর পাশে গেলে যোগ, গুণ থাকলে অপর পাশে গেলে ভাগ, মানে বিপরীত চিহ্নটা হবে। ঠিক আছে? ভাগ থাকলে গুণ, তো এখানে গুণ আছে। তাহলে 48 ভাগ 8। ঠিক আছে? সেম ভাবে দেখো, দেখো সেম 3 ভাবে আমি অঙ্কটা করলাম। কয় ভাবে? 3 ভাবে। তাহলে 6 হয় 48, 6 48 যাও বাবা, বুঝতে পারবা। 6। তাহলে দেখো আমরা এইভাবে বের করতে পারি অঙ্কটা। তাহলে কয় ভাবে করা যায়? তোমরা হচ্ছে একটা গাণিতিক সূত্র দিয়ে করতে পারবা। তারপর আমি যেটা বললাম সরাসরি তোমরা যেভাবে পড়ছো সেভাবে করতে পারবা। আবার এখানে দেখো একটা গাণিতিক বাক্য লেখা আছে, এইভাবেও করতে পারবা। তো 2 নাম্বার দেখো বলছে 2 এ ক এর মান নির্ণয় করি। প্রথমে গাণিতিক বাক্যটা লিখলো আর ক এর মান কিভাবে নির্ণয় করছে? ক এর মান প্রথমে 3 বসাবা, 4 বসাবা, 5 বসাবা, 6 বসাবো। তো আমরা হচ্ছে ওইভাবে না, নর্মালি যেভাবে ভাগ করি সেভাবে করলেও হবে। আবার সংখ্যা বসালে তাও হবে, বুঝছো? তো সংখ্যা বসায় অনেক ঘুরায় পেঁচাই করতে হয়। আর আমি যেটা তোমাদের প্রথমেই বলছি যে এই ক কে যদি শূন্য স্থান ভাবো তাহলে শুধু নামটা পড়বা, কয়ের ঘরের 8-এর ঘরের নামটা পড়বা, তাহলে পেয়ে যাবা। বুঝতে পেরেছো? শূন্য স্থান পূরণের সময় সবসময় আর নামটা পড়বা, যেটা চাবা সেই পর্যন্ত না পৌঁছানো পর্যন্ত নামটা পড়বা। তাহলে এই যে এখানে যে গাণিতিক বাক্যের অঙ্কটা, এখানে কি তোমাদের আর কি কোনো কোশ্চেন আছে? গাণিতিক বাক্য কি, তারপর হচ্ছে গাণিতিক বাক্যের অঙ্কটা কিভাবে হলো, কোনো প্রশ্ন কি আছে? কেউ কিছু বলছো? মিস এগুলো অঙ্ক অনেক সহজ। অঙ্ক অনেক সহজ? আচ্ছা, সহজ হলেও আমরা একটু শিখবো, হ্যাঁ, না হলে আমাদের বেসিকটা ক্লিয়ার হবে না। পর্যন্ত সব অঙ্ক পারি। পারো? বাকিরা তো পারে না, অনেকেই পারে না। রিহাম তুমি পড়ে যাবা, নামো নামো। আমি 2 সপ্তাহ আগে এগুলো শেষ। আচ্ছা, এবার দেখো বলছে আমরা কয়ের মান বসিয়ে এটা নির্ণয় করতে পারি। দেখো এখানে 3, 4, 5 এভাবে 6 পর্যন্ত বসাইছে, যেটা আমরা মাত্র করলাম। এখানেও সেম। পড়ে যাবা, পড়ে যাবা তুমি। অফ। তো 1 নম্বরে দেখো বলছে অজানা রাশিকে ক ধরে নিচের বাক্যগুলো প্রকাশ করি। মানে আগে যেরকম বাক্য বানাইলাম এখানেও কি করতে হবে? বাক্য বানাইতে হবে। এখন 1 নম্বরে বলছে যে 35-এর সাথে কত যোগ করলে 52 হয়। 35-এর সাথে কত যোগ করলে? এখন এই জিনিসটা এমন যে মনে করো তোমার 10টা পেন আছে, এবার আর তোমাকে কয়টি পেন দিলে 1 ডজন হবে, তাই না? তো তাহলে কি করতে হবে? 1 ডজন সমান 12টি, 12টির মধ্যে 10টা বাদ দিলেই কি, আর 2টা পেন দিলেই হয়ে যাচ্ছে। সেম এখানে আছে 52, 52-র মধ্যে 35 বাদ দিলেই যেটা বেরোবে সেটা যোগ করলেই, 35-এর সাথে সেটা যোগ করলে 52 হবে।
বুঝতে পেরেছো? এটা পুরোটাই হচ্ছে সেন্সের উপর ডিপেন্ড করে, মানে তুমি কিভাবে নিতে পারছো। এই অঙ্কগুলা অনেক ভাবে করা যায়। তারপর এবার দেখো বলছে 32টি চকলেট কয়েকজন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলো যেন প্রত্যেকে 8টি করে চকলেট পায়। আচ্ছা, এটা সেম অ্যাজ এই যে এটার মতো 48টি লিচুর মতো। বুঝেছো? বুঝেছো তোমরা? তাহলে এ 1 আর 2। আচ্ছা, এবার 2 নাম্বার আমি একটু Yes, পড়ে miss. দেখাই। মিস আমারটা আরেকবার বুঝাবেন? কোন নাম্বারটা? 1 নাম্বারটা? জি মিস। আচ্ছা, এখানে বলছে দেখো, তুমি পড়ে যাবে হ্যাঁ, এখান থেকে নাম চেয়ার দাও, নামো তুমি, বাবা আসছে, নামো। এখানে দেখো বলছে অজানা রাশিকে ক ধরে নিচের বাক্যগুলো প্রকাশ করি। ক হচ্ছে অজানা রাশি। ক কি? অজানা রাশি। এখন বলছে 35-এর সাথে কত যোগ করলে 52 হয়। মনে করো তোমার কাছে হচ্ছে, আমি যেটা বললাম, তোমার কাছে হচ্ছে 10টি পেন আছে। কয়টি পেন আছে? 10টি পেন আছে। আর হচ্ছে এখন তোমাকে বলছে যে তোমার কাছে আর কয়টি পেন থাকলে 1 ডজন হবে। তো এটা বের করতে হলে তুমি কি করবা বলো? 1 ডজন সমান 12টি, তাহলে 12-র মধ্যে তোমার 10 বাদ দিবা না? সেম এটা 52-র মধ্যে 35টা বাদ দিবা, ব্যাস হয়ে গেল। যেটা পাবে সেটা যোগ 32-এর সাথে যোগ করলে 52 পাবা। মানে ঘুরায় ফিরায় একই কথা। বুঝতে পেরেছো? নাবিলা সম্ভবত বুঝেছো? জি মিস। আচ্ছা, আর এই যে 2 নাম্বার যেটা, সেটা আমাদের প্রথম অঙ্কের মতো। তুমি আজকে এত ডিস্টার্ব করছো কেন রিহাম? এতক্ষণ তো চুপচাপ ছিল। যাও, এই যে পাপা আসতে যাও, নামো তুমি। নামো। আচ্ছা, এবার 2 নাম্বার আমরা পড়ি। দেখো বলছে অজানা সংখ্যাকে ক ধরে গাণিতিক বাক্য লিখি, ক এর মান নির্ণয় করি। আচ্ছা, এটাও সেম। আর 2 নাম্বার যেটা, সেটা আমি যে প্রথমে তোমাকে যে সূত্রের মাধ্যমে করলাম, এখানে দেখো কোন সংখ্যাকে 7 দ্বারা ভাগ করলে এখানে ভাগফল 5 এবং ভাগশেষ কয় হয়? 4 হয়। ভাগফল দেওয়া আছে, ভাগশেষ দেওয়া আছে, আর কি দেওয়া আছে বলো? ভাজক দেওয়া আছে, তাই না? ভাজক, ভাগফল আর ভাগশেষ দেওয়া আছে। তাহলে তোমাদের বের করতে হবে ভাজ্য। ঠিক আছে? মানে এই ভাজ্যটাই এখানে ক, মানে অজানা রাশি। তো তোমরা ওই সূত্র অনুযায়ী এটা করবা। পারবা না? পারবা তোমরা? তোমরা রেসপন্স করো না কেন? Yes, miss. আচ্ছা, তাহলে আমাদের 1 গেল, 2 গেল, 1 2, 1 আর 2 এর মধ্যে কি কোনো সমস্যা আছে? আর বুঝোনি এমন কিছু আছে? নো মিস। No, miss. আচ্ছা, এবার দেখো এখানে আমরা কিছু জিনিস দেখি। এখানে একটু আমরা আগে পড়ি, তারপর এগুলা দেখবো। বলছে যে গাণিতিক বাক্যে সত্য, যে গাণিতিক বাক্যে সত্য না মিথ্যা তা নির্ধারণ করা যায় না, তাকে কি বলে? খোলা বাক্য বলে। কি বলে? খোলা বাক্য। আচ্ছা, অপরদিকে যখন বাক্যটি সত্য না মিথ্যা নির্ণয় করা যায়, তখন ওই বাক্যটিকে কি বলে? বদ্ধ বাক্য বলে। আচ্ছা, এর আগে আমরা যে সত্যতা যাচাই করেছিলাম, মনে আছে তোমাদের? ইয়েস মিস। সেই সত্যতা যখন তুমি যাচাই করতে পারবা, সেটাকে কি বলবে? খোলা বাক্য, সরি, বদ্ধ বাক্য। আর যেটা হচ্ছে সত্যতা যাচাই করা যায় না, সেটাকে বলে খোলা বাক্য। বুঝতে পারছো? বদ্ধ বাক্য হচ্ছে যেটা সত্য আর মিথ্যা নির্ণয় করা যায়, আর যেটা যায় না সেটা হচ্ছে খোলা বাক্য। তো এখানে দেখি আমরা কি বাক্য দিছে। বলছে 6 কে 4 দিয়ে গুণ করলে গুণফল হবে কত? 24। তো এটা কি সত্য না মিথ্যা বলো? 1 নাম্বার অঙ্কটা, এটা সত্য না মিথ্যা? তোমরা রেসপন্স করো না কেন? সত্য। আগে বলো তো। সত্য। তাহলে প্রথমটি সত্য। এটা কি খোলা বাক্য না বদ্ধ বাক্য বলো? এটা হচ্ছে প্রথমটি কি বাক্য? খোলা বাক্য?
রেসপন্স করো। কি বলেন, আপনার কথাটা আটকে আটকে আসছিল। আমার কথা কি ক্লিয়ার শুনতে পাচ্ছ না তোমরা? জি মিস, শুনতে পাচ্ছি। আমি বলছি এই যে Yes, miss. 6 গুণ 4 এটা সমান 24, এটা হচ্ছে খোলা বাক্য না বদ্ধ বাক্য? বদ্ধ মিস আমরা তো খোলা বাক্য আর বদ্ধ বাক্য বলি না। তো কি বলো? সত্য মিস মিথ্যা আমরা বলো। বড় আর ছোট বলি। কি বলো? বড় ছোট। বড় ছোট। আচ্ছা, তো এখানে বইয়ে যে একটু খোলা আর বদ্ধ বাক্য আছে এভাবে পড়ি, বড় ছোট কিভাবে বলো? তা তো জানি না, বড় ছোট কিভাবে বলা যায় এটাকে? থাকা বইয়ের নিয়ম অনুযায়ী পড়ি। এটা বইয়ের নিয়ম অনুযায়ী পড়ি, এক একজন এক এক রকম করে। বইয়ের নিয়ম অনুযায়ী পড়লে সবার জন্যই সুবিধা হবে। জি মিস। আচ্ছা, এখন দেখো এখানে বলছে হচ্ছে এটা কি প্রথমটি সত্য, তাহলে আমরা কি বলছি? যেটা সত্য মিথ্যা নির্ধারণ করা যাবে না তাকে বলবে খোলা বাক্য, আর যেটা নির্ধারণ করা যাবে তখন তাকে বদ্ধ বাক্য বলে। তাহলে এটাকে আমরা কি বলবো? বদ্ধ বাক্য। কি বাক্য বলো? বদ্ধ বাক্য। বদ্ধ বাক্য। এখন দেখো এখানে আমাদের আরেকটা অঙ্ক আছে 25 যোগ 24। আচ্ছা, 25 যোগ 24 করলে কত হয়? সরি, 25 যোগ 4, 25 যোগ 4 এটা করলে কত হয়? 29। আর এখানে আছে 30। তো এখানে ছোট বড় চিহ্ন, এই যে এটা হচ্ছে বড় চিহ্ন, এটা ছোট চিহ্ন। তো যখন এটার মধ্যে যেগুলা থাকবে সেগুলাই হচ্ছে বড়, ঠিক আছে? তো এখানে 29 কে কি বলছে? 29 বড় 30 এর থেকে, তাই না? 29 30 এর থেকে বড়। তো এই বাক্যটি দেখো মিথ্যা বাক্য। কি বাক্য? মিথ্যা বাক্য। মিথ্যা বাক্য। এটাও নির্ণয় করা যায়। তো এখানে তাহলে এটা কি বলবো আমরা? নির্ণয় করা যাচ্ছে, তাই এই যে বদ্ধ বাক্য, ঠিক আছে? তো এইখানে দেখো বাক্যের হচ্ছে প্রকারভেদ দেওয়া আছে। গাণিতিক বাক্য কি আমরা সেটা জানলাম, খোলা বাক্য আর বদ্ধ বাক্য জানলাম। তো এখানে খোলা বাক্যকে খোলা বাক্যই বলে, আর হচ্ছে বদ্ধ বাক্যকে দেখো একটা যেটা সত্য, বদ্ধ বাক্যকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা সত্য আর একটা মিথ্যা বাক্য। এখন দেখো আমরা খোলা বাক্য কোনটা সেটা আমরা জানি না, বদ্ধ বাক্য তো দুইটাই দেখলাম, তাই না? এখানে দেখো 9 যোগ ক সমান 21, এখানে আমাদের অজানা একটা রাশি আছে। বাংলা কথা হচ্ছে অজানা যে কোনো রাশি থাকলেই সেটাকে আমরা বলবো বদ্ধ বাক্য। বুঝতে পেরেছো? তাহলে আমরা শিখলাম গাণিতিক বাক্য কাকে বলে, গাণিতিক বাক্য কত প্রকার, কি কি, এবং কোন বাক্যগুলো খোলা বাক্য, কোন বাক্যগুলো বদ্ধ বাক্য। বুঝতে পেরেছো সবাই? আমরা এতটুকু শিখলাম। এতটুকুতে কি তোমাদের কোনো প্রবলেম আছে? আচ্ছা, এবার দেখো আরেকটা সলভ দেওয়া আছে। এখানে বলছে 5 একটি বিজোড় সংখ্যা, এটি গাণিতিক বাক্য, এটি সত্য, ঠিক আছে? এগুলো আগের মতোই, বুঝতে পারছো? তো এটাকে কি বলছে? এটা আমরা বলবো বদ্ধ বাক্য। আচ্ছা, আবার দেখো 12 একটি বিজোড় সংখ্যা, একটি গাণিতিক বাক্য, এটা মিথ্যা, এটাও বদ্ধ বাক্য। এখন ক সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য, এখানে দেখো অজানা সংখ্যা আছে, যেটা অজানা থাকবে সেটাকে কি বলে? খোলা বাক্য, ঠিক আছে? তো এটি একটি খোলা বাক্য, কারণ সত্য মিথ্যা হতে পারে যা ক এর মানের উপর নির্ভর করে। এটা তোমাদের এমসিকিউ তে আসবে, আর এটা সুন্দর মতো পড়বা যে খোলা বাক্য কোনটা, বদ্ধ বাক্য কোনটা, আইডেন্টিফাই করতে পারবা। যেটা হচ্ছে সত্য হবে বা মিথ্যা হবে সেটাই হচ্ছে বদ্ধ বাক্য, আর খোলা বাক্য হচ্ছে একটা অজানা রাশি থাকবে, অজানা রাশিটা কি? ক। বুঝতে পেরেছো? তাহলে এটা কিন্তু আইডেন্টিফাই, মানে খোলা বাক্য বদ্ধ বাক্য আইডেন্টিফাই তোমাদের এক্সামে কিন্তু মাস্ট বি আসবে, দেখবা, বুঝছো? তো এবার দেখো 1 নম্বরে বলছে নিচের বাক্যগুলো অজানা মানগুলো বের করো যেন বাক্যগুলো সত্য হয়। অজানা মানগুলো কি করতে বলছে? বের করতে বলছে। আচ্ছা, আমরা আগেই শিখলাম আইডেন্টিফাই, বাক্যের কি আইডেন্টিফাই, কোনটা হচ্ছে খোলা বাক্য কোনটা বদ্ধ বাক্য। এখন আমাদের কিছু অঙ্ক করতে বলছে। আচ্ছা, যারা ক্লাসের কথার বাইরে কথা বলতে চাও তারা মাইক্রোফোন মিউট করে কথা বলো, ঠিক আছে? ভাবিয়া তোমার মাইক্রোফোনটা একটু মিউট রাখো।
আমি যতবার মিউট করে দিচ্ছি তুমি ততবার আমি কিন্তু প্রচুর নয়েজ আসছে। আচ্ছা, তো এই যে খোলা বাক্য আর হচ্ছে বদ্ধ বাক্য, এটা আইডেন্টিফাই তোমরা করতে পারবা যে কোনো ম্যাথ দিয়ে? ইয়েস মিস। আচ্ছা, মিস আমি তো পারবোই। তুমি তো পারবাই, তাই ইয়েস না? মিস। আচ্ছা, তুমি তো ম্যাথ গুলা পারো, তাহলে ইংলিশটা বেশি বেশি করে পড়বা, তাই হিম? ভালো হয় না? হ্যাঁ মিস আমি যে ইংলিশ পরীক্ষাটা আমি এটা 32ই পাঠাই দিছিলাম। এরপর আমি পাঠানোর পরে আমি এরপর বলছে কি আমি তো পাঠাই দিছি, এরপর আরেকবার আমি চেক করতে দেখি কি মানে ওইটা পাঠানো হয় নাই। না, আমি বলছি তুমি তোমার যদি ম্যাথে খুব বেশি প্রবলেম না থাকে তাহলে ইংলিশটা বেশি করে পড়বা, বুঝছো? তাহলে দেখবা যে আগায় যাবা। একজন একটা সাবজেক্ট ভালো পারতে সমস্যা নাই, আমরা সবাই তো এক সাবজেক্টে ভালো পারবো না, তাই তুমি তখন ম্যাথটা বেশি করে ম্যাথে বাদ দিয়ে ইংলিশ বেশি করে। মিস ইংলিশ পরীক্ষাটা আগে পাঠাইছিলাম, মিস এরপর চেক করতে মিস গেছি আমি তখন শুনতে দেখি কি পাচ্ছি। এরপর যখন আমি আবার মানে চেক করতে যখন গেছি না তখন দেখি কি পাঠানো হয় নাই, নাহলে আমি আগেই পাঠাই দিতাম। আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা বলো, মিস মিস বললা কে? বলো। মিস আমি বলতেছি যে 18 পৃষ্ঠাটা মানে আরেক 18 পৃষ্ঠাটা আমার একটু ইয়ে আছে। আমি 18 পৃষ্ঠায় পড়াচ্ছি, এখনো শেষ হয়নি। তোমার কোথায় ইয়ে আছে? আমি এতক্ষণ শিখালাম হচ্ছে কোনটা। বদ্ধ বাক্য খোলা। হ্যাঁ, কি বলছো বলো। বদ্ধ, ওই আমি 1 নম্বরের কথা বলতেছি। এটা এটা হ্যাঁ ওটা আমি এখনো বুঝাইনি, বলো। আচ্ছা, ওটার মা মধ্যে একটা আমার ঘাটতি আছে। মা বলো। ভুলে চলে অথো গেছে অথো আইডি থেকে কে বলছো? মা বলো। মিস, ভুলে চলে গেছে। মিস আমার পরীক্ষার খাতাটা কি তাইলে আপনি নিবেন? আচ্ছা, আমি দেখবো। হুম, সবার খাতায় দেখবো, না সমস্যা নেই। আচ্ছা, আমি অ্যান্সার শিট দেওয়ার পরে জমা দিচ্ছ নাকি? নো মিস। ও আচ্ছা, আমি অ্যান্সার শিট তো এখনো দিইনি। আচ্ছা, আমি এক্সামের কথা এখন না বলি, তাহলে টাইম গুলো চলে যাবে। আগে আমরা পড়ি, কার খাতা দেখবো না দেখবো না সেটা আমি দেখলেই বুঝতে পারবো। কিন্তু রুলস ব্রেক করো না এভাবে, তোমরা তো বড় হয়ে গেছো, এখন থেকে যদি রুলস মেনটেন করা না শিখো, সামনে তোমাদের হিউজ হিউজ রুলস থাকবে, লাইফের রুলস, তোমাদের স্টাডির রুলস, তোমার ভার্সিটির রুলস, স্কুলের রুলস। হ্যাঁ, বড় হলে ভার্সিটি, আর একটু বড় হলে কলেজ, তারপরে স্কুলের। তো তোমরা এইভাবে রুলস ব্রেক করতে তো দেখি তোমরা পণ্ডিত অনেক, এরকম করলে হয় বলো? তো চলো আমরা অঙ্কে যাই, পরে আমি দেখবো যে কার খাতা দেখা যায় কার খাতা দেখা যায় না। আচ্ছা, এখন এই 1 নম্বরে দেখো আমরা খোলা বাক্য আর হচ্ছে বদ্ধ বাক্য নির্ণয় শিখলাম। 1 নম্বরে কি আছে? নিচের খোলা বাক্যগুলো অজানা মানগুলো বের করি যেন বাক্যগুলো সত্য হয়। মানে এখানে কি হবে, বাক্যগুলার অজানা যে মানগুলা সেগুলা আমাদের বের করতে হবে। এবং আরেকটা কন্ডিশন দিছে, সেটা হচ্ছে এর মানটা কি হতে হবে? সত্য হইতে হবে, তাই না? এর মানটা কি হইতে হবে? সত্য। আচ্ছা, বলছে একটি ত্রিভুজের বাহু একটি চতুর্ভুজের চতুর্ভুজ একটি চতুর্ভুজের ক সংখ্যক বাহু আছে। ক সংখ্যক বাহু আছে। আচ্ছা, একটা চতুর্ভুজ, চতুর্ভুজ কি জানো? যদিও তোমাদের এখনো আমি পড়াইনি, কি জানো, জ্যামিতি পড়াইনি, ঠিক আছে? তো তারপরে বলছি চতুর্ভুজ হচ্ছে চতুর্ভুজ কাকে বলে, এটা পারো? চতুর্ভুজ কাকে বলে? ছিল না। চতুর্ভুজ কাকে বলে এটা বলতে পারো? কে বলতে পারে? মিস আমি বলি, বলো। চারটি বাহু দ্বারা আবদ্ধ আকৃতিকে চতুর্ভুজ বলে। আমি বলতে পারবো। ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। আর যে পারবো বলো শুনি। চারটি সরল রেখা দ্বারা আবদ্ধ আকৃতিকে চতুর্ভুজ বলে। আচ্ছা, ঠিক আছে, চারটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। হ্যাঁ, বলো।
মিস আমাদের জ্যামিতিতে পুরোটা অধ্যায় নেই, কয়েকটা পৃষ্ঠা আছে। আপনি আমাকে আমি আপনাকে সিলেবাসটা পাঠিয়েছিলাম, ওই অনুযায়ী কি পড়ানো যাবে যখন জ্যামিতি পড়াবেন? হুম, অবশ্যই পড়ানো যাবে। কেন পড়ানো যাবে? আচ্ছা, এখন দেখো বলছে চারটি, এখন বলছে চতুর্ভুজের ক সংখ্যক বাহু আছে। তাহলে আমরা চতুর্ভুজ, এই যে এটা আমি যেটা আঁকলাম এটাকে কি বলি বলতো? চতুর্ভুজ। এটা কি? এটা ত্রিভুজ। Good. আর চতুর্ভুজ হচ্ছে চার বাহু দ্বারা আবদ্ধ। তাহলে আমাকে এখানে কি করতে হবে? ক এর মান যদি আমি 3 দিই, তাহলে অর্থটা কি দাঁড়াচ্ছে? যদি 1 দিই, মনে করো 1 থেকে শুরু করলাম, যে একটি চতুর্ভুজের এক সংখ্যক বাহু আছে, তাহলে কি হলো? একটা বাহু। এটা কি সত্য হলো না মিথ্যা হলো বলো? সত্য। চতুর্ভুজের এক সংখ্যক বাহু আছে, এটা সত্য না মিথ্যা? আমি সেটা বলছি। মিথ্যা হবে। মিথ্যা। এবার যদি 2 বসাই তখন কি হবে? সত্য। সত্য। আচ্ছা, চতুর্ভুজের 2 সংখ্যক বাহু আছে, তাহলে সত্য, তাই তো? জি মিস। বলো কিভাবে চতুর্ভুজের কয়টি বাহু? তোমরা কেউ ক্লাসে মনোযোগী থাকো না কেন? বলো, উল্টাপাল্টা প্রশ্নের উত্তর দাও কেন? আমি বলছি যে চতুর্ভুজের কয়টি বাহু? 4টি। এখন আমি যদি বলি চতুর্ভুজের 3 সংখ্যক বাহু আছে, কয় সংখ্যক? 3 সংখ্যক। কয়ের মান 3 বসাই, কয়ের কাছে 3 বসাই দিলাম, তখন সেটা সত্য হবে না মিথ্যা হবে? মিথ্যা হবে। মিথ্যা হবে। সবাই মনোযোগ দিয়ে আমি কি বলছি সেটা শুনবা। হুট করে এসে বললা জি মিস সত্য, জি মিস মিথ্যা, জি মিস হয়েছে, তাহলে তো হবে না। আচ্ছা, এখন দেখো তাহলে আমাদের এটা আমাদের ইসের সাথে মিলছে না, তাহলে কি বসাতে হবে? 4 বসাতে হবে। কয়ের মান মানে কয়ের স্থানে শুধু 4 বসাতে হবে, তাহলে আমাদের অঙ্কটা ওকে, ঠিক আছে? তাহলে আমরা অজানা রাশিও পেয়ে গেলাম, আবার হচ্ছে বাক্যটি সত্য পেয়ে গেলাম। আচ্ছা, এবার বলছে দোকান থেকে ক টাকার চাল কিনে 500 টাকা দিয়ে 85 টাকা ফেরত পেলাম। আচ্ছা, দোকান থেকে ক টাকার চাল কিনে 500 টাকা দিয়ে 85 টাকা ফেরত পেলাম। তাহলে আমরা কয় টাকা দিছি? দোকান থেকে ক টাকার মানে মানে কয় টাকার চাল কিনেছে এটা হচ্ছে বলা নাই, কিন্তু টাকা দিছে কয় টাকা? 500 টাকা। বুঝতে পেরেছো? কয় টাকা? 500 টাকা। 500 টাকা। আর এখানে ফেরত পেয়েছে হচ্ছে 85 টাকা। তাহলে কয় টাকার চাল কিনলো? তাহলে এখান থেকে 50 এর মধ্যে 85 বিয়োগ করলেই কি হবে? কয়ের মান বের হয়ে যাবে, তাই না? ইয়েস মিস। বুঝতে পেরেছো তুমি? মানে তোমাকে মনে করো তোমার আম্মু 100 টাকার চকলেট কিনতে দিল, তার মধ্যে তুমি 20 টাকা ফেরত নিয়ে এসছো, তাহলে কয় টাকার কিনেছো? বিয়োগ করলে তো বের হয়ে যায়। সেম, এটা মাথায় নিয়ে আসবা, তাহলে বুঝতে পারবা। আচ্ছা, এবার দেখো খ সংখ্যক কলম 12 জনের মধ্যে 3টি করে ভাগ করে দেওয়া হলো। কয়জনের মধ্যে? 12 জনের মধ্যে 3টি করে ভাগ করে দেওয়া 12 হলো। জনের মধ্যে। হ্যাঁ। আচ্ছা, তাহলে ক এর মান কত? মানে এখানে প্রশ্নগুলো এরকমই হবে যে ক এর মান কত, এখানেও ক এর মান কত? ক এর মান কত? মান কত? কত? দেখছো আমার লেখা সুন্দর হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার দেখো ক্ষয়ের মান কত? আচ্ছা, আস্তে আস্তে তোমাদের 1-2 মাস ক্লাস নিতে নিতে ঠিক হয়ে যাবে, সমস্যা নাই। হ্যাঁ, এটাও লিখে মানে এখানে সুন্দর করে বুঝাই দিতে পারবো, বা একটা পেজে যে বুঝাই দিতে পারবো, এটা অস্থির হওয়ার কিছু নাই। তো এরপরে দেখো খ, এখানে হচ্ছে মেন প্রশ্ন হচ্ছে ক্ষয়ের মান কত, তাই না? তো এখানে দেখো তাহলে 12-কে 3 দিয়ে গুণ করলে তো পেয়ে যাচ্ছি আমরা, তাই না? কারণ 36টি কলম 12 জনের মধ্যে ভাগ করলে কয়টা হয়? 3টা হয়। এটাও বুঝলেই হয়ে যাবে। তো এগুলা কি বুঝতে কোনো প্রবলেম আছে তোমাদের? সাবিয়া, তুমি গান বলতে চাও? তাহলে গান বলো, আমরাও শুনি। তুমি মাইক্রোফোন আনমিউট করে গান বলছো, বলো, আমরা সবাই শুনি। না, গানটা না, আমি গাচ্ছি না, আমার ছোট ভাইটা আসছে। আচ্ছা, এরপরে দেখো গ নাম্বার বলছে গ এর
এমন একটা মান নির্ণয় করি যেন বাক্যটি সঠিক হয়, মানে এখানকার সকল বাক্য যেন সঠিক হয়। এখানে দেখো প্রত্যেকটা গ লেখা আছে, কি আছে? গ লেখা আছে। এখানে এমন একটা মান নির্ণয় করতে হবে যেগুলা হচ্ছে আমাদের বাক্যটি সঠিক হয়। তো আমি তোমাদের যেটা একটু আগে বললাম যে তোমার এরকম সমানের বাম পাশ আর ডান পাশ যখন থাকবে, তখন মনে করো এখানে আমি একটা অঙ্ক করে দিই, বাকিগুলা তোমরা করবা। কোনটা করতে চাও করাই দিব বলো, বাকিগুলা তোমরা করবে। প্লিজ ভাগেরটা করিয়ে দেন। আচ্ছা, ভাগেরটা। এখন দেখো এইখানে যখন এই সমান চিহ্ন, এটাকে আমরা সমীকরণ বলি, ঠিক আছে? কি বলি? সমীকরণ। তো এই গাণিতিক ভাবে সমানের বাম পাশে, মানে ডান পাশ থেকে বাম পাশে গেলে চিহ্ন সবসময় বিপরীত হবে। মনে করো যোগ আছে, তখন কি হবে বলো তো? বিয়োগ। যদি বিয়োগ থাকে তখন হবে যোগ, যদি গুণ থাকে তখন হবে ভাগ, যদি ভাগ থাকে তখন হবে গুণ। বুঝতে পেরেছো? মানে তুমি যে পাশেই নাও না কেন, চিহ্নের এই পরিবর্তন গুলা হবে। আচ্ছা, তো এখন দেখি আমাদের 4 নাম্বারে কি বলছে। 4 নাম্বারটা বুঝলে বাকিগুলাও তোমরা সবাই করতে পারবা। এখানে দেখো বলছে 81 ভাগ গ সমান 9। আচ্ছা, এখানে তোমরা এইভাবে অঙ্কটা প্রথমে তুলবা, তোলার পরে এভাবে বা চিহ্ন দিবা, ঠিক আছে? বা লিখবা, লিখবা হচ্ছে বা। ওকে, এবার গ কে শুধু আমরা রেখে দিব। কি করব? গ কে রেখে দিব। গ সমান 9। এখন দেখো 81 এ পাশে কি আকারে আছে? ভাগ আকারে না? Yes, miss. আচ্ছা, Yes, miss. গ গ এখানে 81 ভাগ আকারে না, গ ভাগ আকারে আছে। দেখো 81 ভাগ আকারে না, গ আছে ভাগ আকারে, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো গ আছে ভাগ আকারে, তাহলে আমি আগে গ কে এই পাশে নিয়ে যাই, বা 81 কেও নিতে পারো। না, ওইভাবে নিলে হবে না। গ কে আমি রেখে দিলাম। দেখো গ কে এই পাশে নিলাম, কোন পাশে নিবো? 9 এর পাশে। তাহলে আমি 81 রেখে দিলাম। আর গ কি আকারে আছে? ভাগ। তাহলে 9 এর সাথে গ কি আকারে যাবে বলো তো? গুণ, তাই না? Yes, good. গুণ। আচ্ছা, এবার গ কে আমি সিঙ্গেল রেখে দিব। কি করব? গ কে রেখে দিব, 9 কে এই পাশে আনবো, মানে সংখ্যাগুলো একদিকে আনবা আর হচ্ছে অক্ষরগুলো এক জায়গায় রাখবা। তাহলে 81 সাথে 9 কি হবে? ভাগ হবে, তাই না? তুমি এইভাবেও লিখতে পারো, বা 81 ভাগ 9, ঠিক আছে, সমান কি? গ। তাহলে 81 কে 9 দিয়ে ভাগ করলে কি হবে বলো? 9 না 81, বা 9 নং 81। এবার গ কে আমি এই পাশে দিলাম, তাহলে 9 বেরোয় গেল। বুঝছো? এইভাবে করতে হবে অঙ্কটা, মানে অঙ্কটা এইভাবেই হবে। আরেকবার করাই দিব না, একটু হোয়াইট বোর্ড নিয়ে করাই দিই তোমাদের, তাহলে বেশি। জি মিস। আচ্ছা, আমি যে প্রক্রিয়া চিহ্নের হচ্ছে বিপরীত বললাম, সেটার বলো তো তোমরা। যোগ থাকলে কি হবে? সবাই বলো। বিয়োগ। থাকবে। যোগ থাকলে হবে বিয়োগ। আচ্ছা, বিয়োগ থাকলে কি হবে? যোগ। যোগ হবে। আচ্ছা, গুণ থাকলে কি হবে? ভাগ হবে। ভাগ থাকলে গুণ। 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 আচ্ছা, এখন আমরা অঙ্কটা করি। আমাদের অঙ্কটা কি ছিল? 81 ভাগ গ সমান 9। আচ্ছা, আমি এখানে এই যে আমরা হোয়াইট বোর্ডে চলে এসেছি। আচ্ছা, দেখো আমাদের অঙ্কটা ছিল, মনে করো অঙ্ক নাম্বার এত মোটা। আচ্ছা, আমাদের মনে করো অঙ্কটা 1 নাম্বার অঙ্ক, ঠিক আছে? 1 নাম্বার। আচ্ছা, অঙ্ক হচ্ছে 81 ভাগ কত? গ সমান 9। সমান হচ্ছে 9। আচ্ছা, পেনটা একটু চিকন করে নি। তোমাদের ক্লাস নিতে যে নতুন অভিজ্ঞতা। আচ্ছা, এবার তুমি কি করবা? এই অঙ্কটা সমাধান করার সময় লিখবা বা,
কি লিখবা? বা। ঠিক আছে, এই যে বা। এখন আমাদের কি করতে হবে, এই যে হচ্ছে গকে পাশে নিব, ঠিক আছে, কারণ গ ভাগ আকারে আছে, এই পাশে গেলে কি আকারে হবে, 81 কে আমি এই পাশে রেখে দিলাম, 81 ইকুয়াল কত, 9 গুণ গ, তাই না? গ ওই পাশে আছে ভাগ আকারে, এ পাশে গেলে কি হলো, গুণ আকারে। এখন দেখো আমি এই বা হচ্ছে তুমি এরকম লিখে দিতে, তাহলে আমি এটা আগে আনবো, এটা পরে আনবো, মানে এটা দ্বিতীয় নম্বরে আছে, এটা প্রথমে আছে, তাহলে এটা আমি প্রথম করব, এটা দ্বিতীয় করব। সমানের এপাশ ওপাশ করলে কোনো সমস্যা হয় না, বুঝতে পেরেছো? সমানের এপাশ ওপাশ করলে কোনো সমস্যা হয় না। তো তাহলে 9 গুণ গ লিখলাম প্রথমে, সমান কত, 81, ঠিক আছে। 81 এবার দেখো গ এর সাথে 9 কি আকার আছে, গুণ আকারে না? ইয়েস মিস আচ্ছা, এবার এদিকে গেলে ভাগ আকারে, তাহলে 81 ভাগ 9। তো তাহলে 81 কে 9 দিয়ে ভাগ দিলে কি হবে, মিস সরি, 9 হবে 81 কে 9 দিয়ে ভাগ দিলে 9 হবে, 9 নাম 81। অতএব গ সমান 9, বুঝতে পেরেছো? অতএব চিহ্ন এই যে এরকম, এখানে একটা শূন্য, এখানে একটা, এখানে। আর কি প্রবলেম আছে? নো মিস এরকম ভাবে সেম ওই অঙ্কগুলো করতে পারবে না? মিস ইয়েস মিস মিস বলো। আপনি একটা করা দিছেন, আরগুলো তো আমরা করব না। হ্যাঁ, আমি হোমওয়ার্ক দিইনি, মানে আমি বলছি বাকিগুলো করতে হোমওয়ার্ক পারবে। না, মানে আমরা আপনি একটা করে দিছেন, আমরা আরগুলো করব। জি জি, মিস আপনি অঙ্ক কোনো হোমওয়ার্ক দিবেন না? সব দিব, আগে অঙ্ক করাই। আচ্ছা, এরপরে একটা জিনিস আছে, দেখো আমরা হচ্ছে কি করলাম, এপাশ ওপাশ শিখলাম। আমরা আজকে কি কি শিখছি, গাণিতিক বাক্য কাকে বলে, আর বাক্যের সত্য মিথ্যা নির্ণয়, বদ্ধ বাক্য কোনটা, খোলা বাক্য কোনটা, তাই না? এটা তো শিখেছি। এই যে 18 পৃষ্ঠা পর্যন্ত আমরা শেষ করেছি, কিন্তু আমাদের আরেকটা জিনিস জানা উচিত, যে কোনো বাক্য সমাধানের জন্য আমাদের একটা নিয়ম আছে। সেই নিয়মটা আমরা আমি শীট আকারে তোমাদের দিয়েছিলাম, মনে আছে? কি শীট বলো তো? কে বলতে পারে, মনে আছে? বদমাস। তো ওই বদমাস। শীটটা দেখে করলেও হবে। আবার এই যে এখানে একটা নিয়ম আছে, সেটাও তোমরা দেখে আসবা। কি কি? বাম থেকে ডানে হিসাব করতে হবে। আচ্ছা, প্রথমে গুণ ও ভাগে, যেটা বামে থাকবে সেটির কাজ আগে, তারপর যোগ বিয়োগের কাজ। মানে এখানে মেন কথা আমি যেটা বলছিলাম, যে প্রথমে বন্ধনীর কাজ করতে হবে, এরপরে হচ্ছে কিসের কাজ করতে হবে, যদি বন্ধনী থাকে তাহলে প্রথমে বন্ধনীর কাজ করতে হবে, আর যদি গুণ ভাগ থাকে তাহলে প্রথমে ভাগের কাজ করতে হবে, তারপর গুণের, তারপর যোগ বিয়োগ থাকলে প্রথমে যোগের, তারপর বিয়োগের। বুঝতে পেরেছো? মানে তোমাদের আজকে তোমরা ভালো মতো শুনে নাও। আমরা আজকে এতটুকুই পড়বো, আর বেশি যাব না। আর একদিন আমরা করলেই এই আমাদের শেষ হয়ে যাবে, মানে গাণিতিক বাক্য শেষ হবে ঐকিক নিয়মের আগ পর্যন্ত। ঐকিক নিয়ম কোথায় যেন, এই যে এখানে, তার আগে। হ্যাঁ বলো। আচ্ছা, আমি হোমওয়ার্ক বলে দিই, সবাই মাথায় রাখবা। বেশি বেশি শোনো, তোমরা অনেকেই টেক্সট করো, সমস্যা নাই, আমার টেক্সট করতে সমস্যা নাই, কিন্তু অনেক সময় টেক্সট তো মানে অনেক চাপ হয়ে যায়, হ্যাঁ, তখন কিন্তু মানে তোমাদের গ্রুপের মডারেটর বলো, অ্যাডমিন বলো, সবাই বিরক্ত হয়ে যাবে, ঠিক আছে? তো তোমাদের ক্লাসে যখন কথাগুলো বলবো তখন একটু মাথায় রাখবা, বুঝছো? আর এমন সময় আছে, কিছু কিছু সময় ইম্পর্টেন্ট নোটিশ গুলা কিন্তু হাইড হয়ে যায়। দেখা গেল তোমাদের রেজাল্ট দিলাম, তোমাদের কোনো প্যারেন্টস দেখতে পায় না, বুঝছো? তখন কমপ্লেন করে যে আপনি কখন দিচ্ছেন, এরপরে এত টেক্সট কেন? তো ম্যাক্সিমাম দেখবা আমি রেজাল্ট গুলো একটু বেশি রাত্রে দিই, রেজাল্ট শিট তৈরি হয়ে গেলেও আমি পরে দিই, কারণ যাতে সবাই দেখতে পায়, সকালে উঠে যাতে আগে রেজাল্ট শিটটা দেখতে পায়, পরে তোমাদের যা অ্যাক্টিভিটিস থাকে সেগুলো দেখবে। তো এই জন্য বলবো যে ক্লাসে মনোযোগী থাকবা। ক্লাসে কিন্তু আমি A to Z বলে দিই, যে কথাটা আমি ক্লাসে বলে দিই সেই কথাটা কিন্তু আমি অন্য ভাবে বলতে মানে সেম টু সেম হবে, বলো কখনো হবে?
নো মিস হ্যাঁ, তাই ক্লাসে মনোযোগ দিবা তোমরা কাইন্ডলি। এখন দেখো আমি যেটা বলছি সেটা হচ্ছে ইংরেজিতে তোমরা এক্সাম দিয়েছো তাই না, ইংলিশ হোমওয়ার্ক হবে, তোমরা শুধু প্যারাগ্রাফটা আমি চাই যে নেক্সট ক্লাস তোমাদের হচ্ছে স্যাটারডে মানে শনিবার, তো শনিবারে তো আমি চাই যে তোমাদের সবার যেন হয় মানে প্যারাগ্রাফটা হয়। শনিবারে ইংলিশ নেই। আচ্ছা তাহলে যেইবারে আছে সেই দিন মানে প্যারাগ্রাফ বলো। শনিবারই ইংরেজি আর গণিত আছে। আচ্ছা থাকলে হবে, না থাকলে তো যেদিন আছে সেদিন হবে। এখন আছে কি যেন বললাম, ভোকাবুলারি আর প্যারাগ্রাফ এই দুইটা ইংরেজিতে, ঠিক আছে। আর অঙ্কে হচ্ছে এই যে আমি যেই অঙ্কগুলা করালাম এর সাথে বডমাস শিট করবা। এখানে তোমরা কয়েকটা অঙ্ক করবা, সেটা হচ্ছে দাগায় নাও, লিখে নাও। 18 পৃষ্ঠার 2 1 আর 2, 18 পৃষ্ঠার 1 আর 2 করবা, তাহলে তোমরা ক্লিয়ার বুঝতে পারবা, বুঝছো? সবই করলে 18 পৃষ্ঠার 1 আর 2 করবা। কি বলছো? সবগুলো করলে কিছু হবে? সবগুলা করলে কিছু হবে না, কিন্তু আমি যেটা দেখলাম তোমাদের হোমওয়ার্ক নিয়ে আজকে আমি কথা বলিনি। প্রথমত হচ্ছে এক্সাম ছিল, আমি বকা দিতে চাই না। দ্বিতীয়ত হচ্ছে আবার নতুন অধ্যায় শুরু করেছি। গত ক্লাসে তোমরা সেম কথা বলছিলা, কিন্তু তোমরা বলো তো কেউ 14 নাম্বার অঙ্কটা করেছো? মিস করেছি। একজন না দুইজনের পেয়েছি, বাকিরা তো করনি। অনেকে তো হোমওয়ার্ক সবগুলোই করেছি। তো তোমরা সবগুলো পারলে করবা, কিন্তু যেটা দিব সেটা আগে করে তারপর সবগুলো করবা। আর আরেকজন কে যেন দেখলাম মানে আমার মনে হয় ফরজ হয়ে গেছে তোমাদের প্যারেন্টসদের কল দেয়া, যে হচ্ছে আরেকজন দেখলাম যে ওর টিক চিহ্ন দেওয়া ম্যাথ আমাকে সেন্ড করছে, মানে তোমাদের কি খাতায় করা আছে সেটা দিচ্ছ তাই এমন কিছু? এরকম কিন্তু করা যাবে না। যদি ধরা নাই পড়ো, কিন্তু তোমরা ধরা খেয়ে যাচ্ছ, তার মানে তোমাদের কাছে এটা টিকবে না। আর ফাঁকি কিন্তু তোমরা দিয়ে তোমরা নিজেরাই ফাঁকিতে পড়ে যাবা। এটা হচ্ছে কোনো মিস না, প্যারেন্টসও ফাঁকিতে পড়বে না, এটা তোমাদের